ছাব্বিশে নির্বাচনে রাজ্য জুড়ে যে কটি বিধানসভা এবার সবচেয়ে নজর কাড়া তার মধ্যে অন্যতম হলো ডেবরা বিধানসভা। ডেবরা বিধানসভায় সাধারণ জনতার যেমন নজর আটকে রয়েছে তেমনই নজর আটকে রয়েছে আমাদেরও। কারণ ডেবরা বিধানসভায় এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বাবু, আপনাকে কেটিভির পর্দায় স্বাগত। নমস্কার। প্রথমেই জানতে চাইবো, এই ব্যস্ত দিনগুলো সকাল শুরু হচ্ছে কিভাবে? সকাল তো নেই, আমাদের তো সারাদিনই সকাল, সারাদিনই বিকেল, সারাদিনই সন্ধে। নির্বাচন মানে নিশ্চিতভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়। সুতরাং সকাল থেকেই আমার এই তো নেতৃত্ব, এখানে ব্লক প্রেসিডেন্ট প্রদীপবাবু বসে রয়েছেন, তিনি একদম আমাকে চার্ট ধরিয়ে দেন। মানে ন্যাচারালি ভোরবেলা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়, সন্ধে অবধি প্রচার চলে, তারপরে কোথাও সভা হয়, আজকেও যেমন বিভিন্ন জায়গায় সভা আছে। তারপরে কিছু নেতৃত্বকে নিয়ে আমাদের বসতে হয়, কোথাও কোথাও কোনো বৈঠক করতে হয়, কোনো প্ল্যানিং করতে হয়। এইসব মিটতে মিটতেই তো আমি দেখি রোজই 2-3টে বেজে যায়। আবার সকাল 6টা থেকে উঠে 8টার মধ্যে প্রচারে বেরিয়ে যাওয়া। সুতরাং নির্বাচন অত্যন্ত সিরিয়াস ব্যাপার, বিশেষ করে যারা সত্যিকারের মানুষের সাথে থাকতে চায়, যারা সত্যিকারের রাজনীতিটা মানুষের জন্য করতে চায়, যেমন তৃণমূল কংগ্রেস। আমরা চাই সেইভাবে সিরিয়াসলি করতে, মানুষের পাশে থেকে আমাদের বার্তা দিতে, বা কোথাও মানুষের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটাও শুনতে। সুতরাং সবটা একটা খুব সিরিয়াস ব্যাপার, এবং তৃণমূল কংগ্রেস সিরিয়াসলি নেয়, আমরাও সিরিয়াসলি এবার নির্বাচনটা করি। আহ রাজনীতির ময়দানে আপনার দীর্ঘ সময়, আগেও নির্বাচন ফেস করেছেন, এবারেও নির্বাচন ফেস করছেন, কতটা ডিফারেন্ট লাগছে এবারে নির্বাচন? না শুনুন, নির্বাচন ফেসও যেমন করি, আবার নির্বাচন কোথাও কোথাও গিয়ে পরিচালনাও করি। নিজে নির্বাচন ফেস করা একরকম, আর নির্বাচন পরিচালনা করা আর একরকম। তো যখন নিজে নির্বাচন করি ন্যাচারালি, তখন আমাকে আমার নেতৃত্বের উপরে পুরো ভরসা করতে হয়। সুতরাং তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী, কারণ আমি কোনোদিনও কোনো নেতৃত্বের সিদ্ধান্তে সচরাচর হস্তক্ষেপ করি না, এবং আমি তাদের সাথে আলোচনা সাপেক্ষই কিছু করার চেষ্টা করি, জোর করে কিছু চাপিয়ে দিই না। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নির্বাচন একটা নতুন জায়গা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি হয়তো প্রশাসনিক কাজে অনেকবার এসেছি, রাজনৈতিক কাজে এসেছি, কিন্তু নির্বাচনে প্রার্থী হব পশ্চিম মেদিনীপুরে ডেবরা বিধানসভায়। ন্যাচারালি এখানের একটা নতুন পরিবেশ, আমার নেতৃত্বের সাথে হয়তো পরিচয় ছিল, কিন্তু সেইভাবে সংগঠনের সঙ্গে হয়তো দীর্ঘদিন আমার সেই যোগসূত্র ছিল না। ন্যাচারালি নতুন করে সবকিছু জানতে হচ্ছে। এইটা তো নিশ্চিতভাবে পরিশ্রম করার জায়গা, এবং আমাকে নতুন জায়গা হলে একটু পরিশ্রমও বেশি করতে হয়। সুতরাং নেতৃত্বের সকলের সহযোগিতা আমি পেয়েছি, প্রত্যেকেই একদম সবাই মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আমি আমার নেতৃত্ব, আমার ব্লক প্রেসিডেন্ট সহ যারা আরো নেতৃত্ব আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা প্রত্যেকে তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং তারা সবাই চাইছেন আগামী দিনে যাতে একটু ভালো মার্জিন নিয়ে আমাদের এই ডেবরা বিধানসভার জয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সমর্পণ করতে পারি। তার জন্য সবাই লড়াই করছি। বিভিন্ন প্রার্থী বিভিন্ন ঘরানায় তাদের প্রচারগুলো সারছেন, কেউ র্যালির মাধ্যমে, কেউ বাড়ি বাড়ি প্রচার। আপনার প্রচারের স্ট্র্যাটেজি বা কি ধরনের প্রচার করছেন? আমাদের স্ট্র্যাটেজি সব ধরনের, যেখানে প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি হচ্ছে, যেখানে প্রয়োজন হচ্ছে পাড়া বৈঠক হচ্ছে, যেখানে প্রয়োজন মিছিল হচ্ছে, যেখানে প্রয়োজন অন্য কৌশল নেওয়া, সবই নেওয়া হচ্ছে। সুতরাং রাজনীতি একটা মানে নির্বাচন একটা সার্বিকভাবে অনেকগুলো কিছু নিয়ে যুক্ত হয়, কোনো স্পেসিফিক কোনো কিছু থাকে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে অন্য নির্বাচনগুলোও করি, প্লাস এখানে ধরুন এক একটা জেলা ভিত্তিক অন্য অন্য রকম একটা এজেন্ডাও থাকে, যে এক একটা নির্বাচন পরিচালনার ধরনও অন্যরকম থাকে, প্রেক্ষিত অন্যরকম থাকে। সুতরাং সেই অনুযায়ী যেভাবে নেতৃত্ব বলছেন আমরা সেইভাবে করছি। আহ, নির্বাচনের আহ, আগে, নির্বাচন ঘোষণার অনেক আগে কেন্দ্রীয় বাহিনী এসে গেল বিভিন্ন জেলায়, তার মধ্যে আপনার এই জেলাতেও নির্বাচনের আগে এলো কেন্দ্রীয় বাহিনী। আহ, কেমন ভাবে দেখেন এই ব্যাপারটা? এই পরিস্থিতি তো এর আগে কখনো হয়নি। না, আমার তো মনে হয় যে অঘোষিত, অলিখিত বলতে পারেন, কেন্দ্রীয় সরকারের এমার্জেন্সি চালু করে দিয়েছে বাংলায়। সেভাবে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো, একের পর এক হিটলারি সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির চাপে নির্বাচন কমিশন নিচ্ছে, এবং আমি তো বলবো 356 ধারা না হয়েও একদম অলিখিত 356 ধারা চলছে, যেখানে একের পর একটা বিডিও লেভেল ছেড়ে দিন, কনস্টেবল লেভেলেও আমার তো মনে হয় নেমে গেছে এরা ট্রান্সফার করার জন্য। তো এটা তো আমি কি বলবো, আরে নির্বাচন কমিশন এসছে মানে তো এরকম নয় যে নির্বাচন কমিশন একটা নির্বাচিত সরকার, ঠিক আছে, সে নয় নির্বাচনে গেছে, কিন্তু তদারকি সরকার তো চলছে।
তাকে ডিঙিয়ে তার সিদ্ধান্তকে অমান্য করে একের পর এক যে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, এ তো অনেকটা রাষ্ট্রপতি শাসনের সমান। তো তো একটা অলৌকিক রাষ্ট্রপতি শাসন করেছে, বাংলার মানুষ সব দেখছে। এবং আমি আপনাকে বলছি, এরা কেন্দ্রীয় বাহিনী আগে থেকে নিয়ে আসুক, ও জাপান থেকে নিয়ে আসুক, যেখান থেকেই নিয়ে আসুক, আরো আগামী দিনও নিয়ে আসবে। সুতরাং যাই করুক, আমি এখনো বলছি যে বাংলার মানুষ তার নিজের মেয়ে মমতাকেই চাইবে। সুতরাং এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। এসআইআর ইস্যু এবার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, অন্তত ভোটের ক্ষেত্রে? নির্বাচনে আমার তো মনে হয় এসআইআর নিয়ে যেভাবে মানুষ হ্যারাস্ট হয়েছে, যেভাবে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, যেভাবে বেছে বেছে, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মানুষের ভোটাধিকার দেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া না। এরা যেভাবে একদম ভারতীয় জনতা পার্টির মানে নির্দেশে একদম বেছে বেছে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটারদের, সংখ্যালঘু ভোটারদের, এমনকি হিন্দু ভোটারদের, আজকে তো আমি দেখছি না একজন হিন্দু পুরোহিত যে বহুদিন ধরে ভোট দিয়ে যাচ্ছেন তার পরিবারের নাম বাদ দিয়ে দিয়েছে। এরা মুখে হিন্দুত্বের কথা বলে, সনাতনের কথা বলে। আমার এদের থেকে বড় ভণ্ড কেউ নেই। তো যাই হোক, এসআইআর নিয়ে যেভাবে মানুষ হ্যারাস্ট হয়েছে, এসআইআর নিয়ে যেভাবে নাম কাটার পরিকল্পনা চক্রান্ত হয়েছে, এবং এসআইআর নিয়ে মানুষ এইটুকু বুঝে গেছে যে নির্বাচন কমিশন আলটিমেটলি এখানে বিজেপির হয়ে তৃণমূলকে হারাতে রাস্তায় নেমেছে। মানে এটা বিজেপির আর একটা উইং বলতে পারেন। ওদের যেমন যুব মোর্চা একটা সংগঠন, শাখা সংগঠন, মহিলা একটা শাখা সংগঠন, এখন নির্বাচন কমিশনও বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে বিঘ্ন দিতে চেষ্টা করছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষ এসআইআর তাদের বিরুদ্ধে যাবে, বুমেরাং হবে, এবং বিজেপির বিরুদ্ধে গিয়ে বিজেপি পরাস্ত হবে। নির্বাচনী ক্ষেত্র পুরোটা ঘুরে দেখার সুযোগ পেয়েছেন? দেখুন, বিরাট নির্বাচনী ক্ষেত্র, মিথ্যে বলার নয়। কেন, এটা তো একটু গ্রামীণ এলাকা, কিছু শহর আছে, বেশিরভাগটাই গ্রামীণ এলাকা। এবং মানে কিলোমিটারের পর কিলোমিটার ধরুন চাষযোগ্য জমি, তারপরে কোথাও গিয়ে একটা পাড়া, তারপর গিয়ে আবার একটা পাড়া। সুতরাং এখনো অবধি আমি মানে হয়তো পুরো কোনায় কোনায় এখনো অবধি ডেবরা বিধানসভা ঘুরতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছা আছে, আমি করছিও চেষ্টা। আগামী যে কদিন আছে আশা করছি ডেবরার প্রত্যেক কটা প্রান্ত পৌঁছাতে পারবো, মানে একদম শেষ সীমানা অবধি পৌঁছাতে পারবো। এবং আগামী দিনেও শুধু নির্বাচন নয়, নির্বাচনের জিতার পরে অর্থাৎ নির্বাচিত হওয়ার পরেও আমার কাজ থাকবে বিভিন্ন সময়। নিশ্চিতভাবে বিধানসভা থাকবে, হয়তো অন্যান্য কাজও থাকবে, কিন্তু তার বাইরেও আমি কনস্টিটিউয়েন্সিটাকে সিরিয়াসলি করতে পছন্দ করি। যদি আমাদের নেতৃত্বের সহযোগিতা নিশ্চিতভাবে থাকবে, তাদের মাধ্যমেই সবটাই চলবে। কিন্তু আমিও অ্যাজ এ জনপ্রতিনিধি, আমারও মানে সব জায়গায় নিশ্চিতভাবে যাওয়ার একটা প্রচেষ্টা থাকবে। কেরিয়ারের অধিকাংশ সময়টাই কেটেছে শহর এবং শহরতলি এলাকায়, গ্রামীণ এলাকায় রাজনীতি একদম শুরুর দিকে। তো তো সেইটা কতটা আলাদা মনে করছেন বা কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? না, আমি এটার সাথে আপনার একমত নই। কারণ আমি আমি যে জেলায় আমার নিজের জন্ম বলতে পারেন, কর্ম রাজনীতি করেছি, সেই জেলাও একটা সময় বিরাট গ্রামীণ জেলা ছিল। একটা সময় আমি গ্রামীণ লোকসভা কেন্দ্র থেকে আমি প্রার্থী হয়েছিলাম। এবং বিগত দিনে আমি শুধু হয়তো, হ্যাঁ, আমি যেখান থেকে নির্বাচিত হয়েছিলাম কিছুটা গ্রাম কিছুটা শহর, কিন্তু তার সঙ্গে যখন দল আমাকে সংগঠনের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছিল, অ্যাজ এ অবজারভার, অ্যাজ এ কোঅর্ডিনেটর, অ্যাজ এ ইনচার্জ, সেই কিন্তু বেশিরভাগ জায়গাটাই শহর ছিল না, গ্রামও ছিল। সুতরাং গ্রামে গ্রামে গিয়ে রাজনীতি করার অভ্যাস আমার দীর্ঘদিনের আছে, সেটাই কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধাটা হচ্ছে কি, যে আমাদের ধরুন এবারে নির্বাচন ঘোষণা হয়েছে অনেক দেরিতে, এবং আমাদের এইখানে নির্বাচন ফার্স্ট ফেজে, ন্যাচারালি টাইমটা শর্ট, এবং এই গ্রামীণ এলাকায় ন্যাচারালি ঘুরতে হচ্ছে, সব জায়গায় পৌঁছাতে হচ্ছে। এইটা করতে গিয়ে সময়টা কম পাচ্ছি। না তো এমনি আমার গ্রামীণ জায়গায় রাজনীতি করতে বরঞ্চ ভালো লাগে। আমি তো মনে করি শহরের থেকে গ্রামের মানুষের আবেগ, তাদের হৃদয় অনেক বড়, এবং তাদের কাছে যদি ঠিক মতো পৌঁছানো যায় তাহলে তার সুফল পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি তাদের কাছে সুফল পৌঁছাতে। সুতরাং গ্রামীণে রাজনীতি করতে আমার কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালোই লাগে। প্রচারে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলেছেন, খাওয়া দাওয়ার ব্যাপারে কি স্পেশালিটি রাখছেন? সকালে দিন শুরু হচ্ছে কি খেয়ে, দুপুরে কি খাচ্ছেন? দেখুন, আমি বরাবরই মানে এটা আমার অভ্যেসের মধ্যেই ছিল দীর্ঘদিন। সকালেই আমি মানে বলতে পারেন একটা ব্রাঞ্চ করি আর কি, মানে ব্রেকফাস্ট উইথ লাঞ্চ, মানে ভালো করে খাই। দুপুরবেলা খুব অল্প খাই, আবার সন্ধ্যা রাত্রিবেলা খাই। কিন্তু নির্বাচনের সময় একটু রুটিন চেঞ্জ হয়েছে। আমাদের নেতৃত্ব একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে যে যখন যে এলাকায় প্রচারে যাব সেই এলাকায় সবার সাথে বসে আহার করব। যার কারণ এখন আমি বর্তমানে বলতে পারেন সকালের যে প্রাতরাশ সেটা খুবই অল্প খাই, এবং দুপুরবেলায় গিয়ে কর্মীদের সাথে, নেতৃত্বের সাথে কোনো বাড়িতে গিয়ে জনসংযোগ করতে গিয়ে তাদের ওখানেই খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে।
এবং আবার সন্ধ্যাবেলায় বিভিন্ন মিটিংয়ে আর কিছু খাচ্ছি, রাত্রির বেলা। তবে হ্যাঁ, এই সময় চেষ্টা করছি যতটা সাদামাটা খাওয়া, মানে যাতে কোনো আমরা যেগুলো স্পাইসি ফুড বলি আর কি, রিচ ফুড বলি, সেগুলোকে অ্যাভয়েড করে হালকা খাওয়ার চেষ্টা করছি। মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? গেরুয়া শিবির নাকি লাল? আমি তো এখানে সেইভাবে কোনো প্রতিদ্বন্দ্বীকেই সেইভাবে খুঁজে পাচ্ছি না যারা আমার সাথে সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে গেরুয়া আর বাম, মানে রাম আর বাম, গেরুয়া আর লাল, এই দুজনের প্রতিযোগিতা চলছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। আমি মনে করি এখানে 1 নম্বর স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস। 2 আর 3-এ ওরা নিজেরা আপোস করে নিচ্ছে, কেন ওরা তো মোটামুটি একটা গট আপ করেই নিচ্ছে। একটু আগে আমি এক জায়গার খবরও পেলাম যে বাম কোথাও চাইছে রামকে ভোটটা দিয়ে দিতে আর কি। তো সুতরাং তাদের মধ্যে আপোস চলছে, কিন্তু বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 1 নম্বরে তৃণমূল থাকবে, বাকি কি হবে তারা জানে। এবারের নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে বলে আপনি আশা করছেন? সব নির্বাচন তো শান্তিপূর্ণ হয়, উৎসবের মেজাজে হয়। গন্ডগোলটা তো পাকায় হচ্ছে বিরোধীরা। তাদের না এজেন্ট বসানোর আছে বুথে বুথে, না জনসমর্থন আছে, না সেইভাবে কোথাও তাদের জনভিত্তি আছে, না সাংগঠনিক ক্ষমতা আছে। তো ন্যাচারালি তাদের নেই, তারা কি করে, কোথাও কোথাও এইগুলো গন্ডগোলটা পাকিয়ে শাসক দলকে, মানে বলতে পারেন বিড়ম্বনা ফেলার চেষ্টা করে, মানুষের কাছে মানুষের একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। আর ভারতীয় জনতা পার্টির নেতাদের কাজই হচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখ দেখানো। ন্যাচারালি তারা গন্ডগোলটা পাকাতে চায় বলে গন্ডগোলটা তৈরি হয়। কিন্তু আমার মনে হয় যে বাংলার মানুষ এরকম নির্বাচন চান না। বাংলার মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চান, উৎসবের মেজাজে ভোটটা চান। সুতরাং বিরোধীরা যদি গন্ডগোল, এই তো ধরুন না, শীতলকুচিতে গন্ডগোলটা কে পাকালো? 2021-এর শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স 4 জনকে মেরে দিল। তো ন্যাচারালি এবার মানুষ ক্ষিপ্ত হবে। তো এরা এরকম সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইচ্ছাকৃতভাবে কোথাও তৃণমূল কংগ্রেসের যদি নেতৃত্বকে মারে, কোথাও যদি আমাদের, আমি তো নিজে দেখেছি তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের উপরে অত্যাচার করেছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বন্ধ করে দিয়েছে, অথচ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সব ঠিকঠাক মতো চলছে। তো তারা যদি প্ররোচিত করে, তারা যদি প্ররোচনা সৃষ্টি করে, তাহলে তো নিশ্চিত গন্ডগোল হবে। এবং এটা একদম রাজনৈতিকভাবে চক্রান্ত করে বিরোধী রাজনৈতিক দল এই কাণ্ডটা করছে। একেবারে আরেকটা শেষ প্রশ্ন, হুম। জয়ের ব্যাপারে আশাবাদী অবশ্যই, হুম। মার্জিন কতটা হতে পারে? আমি হ্যাঁ, সেটাই নিয়ে বলতে পারি। এতক্ষণ আমার নেতৃত্বের সঙ্গে প্রদীপ দার সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। দেখুন, জয় নিয়ে কোথাও আমাদের কোনো দুশ্চিন্তা নেই। হ্যাঁ, আমরা মার্জিন যথাসম্ভব বাড়ানোর জন্য যে পরিশ্রম করছি, তবে এটা ঠিক, আমরা তো হস্তবিশারদও না, ফরচুন টেলারও নই, আর ভবিষ্যৎবাণীও করতে পারি না। তবে এইটুকু বলতে পারি যে বিগত যা মার্জিন ছিল, আমরা 24 সালের যে মার্জিন এখানে ছিল, তার থেকে নিশ্চিতভাবে ব্যবধান বাড়বে। প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পই অস্ত্র নাকি আরো কিছু আশ্বাস দিচ্ছেন? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা উন্নয়নের প্রকল্প তো আছে, কিন্তু তার বাইরে গিয়েও রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেও ব্যক্তিগতভাবে এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে, নেতৃত্বের সাথে কথা বলে আমরাও কিছু সমস্যা জেনেছি। ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পরিষেবা উন্নয়ন যেমন একদিকে থাকবে, তেমনি আমিও বা আমার নেতৃত্ব বা আমার দল আগামী দিনে এই ডেবরা বিধানসভায় কিভাবে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাব, সেটারও নিশ্চিতভাবে ধ্যান ধারণা থাকবে, এবং সেই বার্তা আমরা মানুষকে দেবো। একেবারেই পোড় খাওয়া রাজনীতিবিদ, শহরতলি থেকে একেবারে পশ্চিম মেদিনীপুরের একটি দূরবর্তী এলাকায় সেখানে প্রার্থী হয়েছেন এবং তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত, কারণ তার সাথে রয়েছে তার দলের কর্মীরা। জয়ের ব্যাপারে নিশ্চিত হলেও তাদের মূল লক্ষ্য এবারে মার্জিন কতটা হবে। তবে ফলাফল কি হবে সেটা বলবে 4 তারিখের ব্যালট বক্স। লক্ষ্য থাকবে আমাদের, লক্ষ্য থাকবে দর্শকের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।